হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা কিছু এমসিকিউ করে নেব। এই এমসিকিউগুলো বিভিন্ন চ্যাপ্টার ওপর বেস করে, কোনো পার্টিকুলার একটা চ্যাপ্টার ওপর বেস করে নয়। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে একটু দেখে নিই। দেখো, 1 নাম্বার কোশ্চেন বলেছে, ইন সাম প্ল্যান্টস thalamus contributes to fruit formation. Such fruits are termed as option A false fruits, option B aggregate fruits, option C true fruits এবং অপশন ডি পার্থেনোকার্পিক ফ্রুট। অর্থাৎ এখানে কোয়েশ্চেনটা বলেছে যে কিছু উদ্ভিদের ক্ষেত্রে থ্যালামাসটাও ফ্রুট ফর্মেশন মানে ফল তৈরিতে সাহায্য করে। এই ধরনের ফলকে কি বলে? ফলস ফ্রুট, নাকি এগ্রিগেট ফ্রুট, নাকি ট্রু ফ্রুট, নাকি পার্থেনোকার্পিক ফ্রুট? তাহলে আমরা যদি এইগুলো সম্বন্ধে জানি তাহলে আমার এই কোয়েশ্চেনটা করতে সুবিধা হবে। তাহলে আমরা দেখে নিই যে এইগুলো কাকে বলে। দেখো, ট্রু ফ্রুট যেটা, যাকে ইউকার্প বলা হয়, সেটা কি না ডেভেলপস অনলি ফ্রম ওভারি, অর্থাৎ শুধুমাত্র ডিম্বাশয়টাই পরিবর্তিত হয়ে যে যখন ফলে পরিণত হয় তখন তাকে বলা হয় ট্রু ফ্রুট, অর্থাৎ প্রকৃত ফল। ঠিক আছে। আদার ফ্লোরাল পার্টস ডু নট টেক পার্ট ইন ইটস ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রকৃত ফলের ডেভেলপমেন্টে কিন্তু অন্যান্য ফ্লোরাল পার্ট, অর্থাৎ ফ্লোরাল পার্টগুলো আর কি আছে, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র, এগুলোর কোনোটাই অংশগ্রহণ করে না। সে শুধুমাত্র ওভারি অর্থাৎ ডিম্বাশয়টা পরিবর্তিত হয়ে ফলে পরিণত হয়, তাকে বলা হচ্ছে ট্রু ফ্রুট বা প্রকৃত ফল। উদাহরণ হচ্ছে ম্যাঙ্গো বা আম, এরকম অনেক কিছুই আছে। এরপর দেখি ফলস ফ্রুট কাকে বলে। ফ্রুটস ফর্ম বাই সাম আদার পার্টস অফ দ্য ফ্লাওয়ার, অর্থাৎ শুধু ওভারি নয়, অন্যান্য পার্ট, যেমন সেটা থ্যালামাস হতে পারে, সেটা ইনফ্লোরেসেন্স হতে পারে, বিভিন্ন টাইপের আর কি, অন্যান্য বৃতি হতে পারে, সেটা পরিবর্তিত হয়ে একটা ফলে পরিণত হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে ফলস ফ্রুট। যেমন হচ্ছে অ্যাপল, ইন হুইচ ফ্রুট কনসিস্ট অফ সোলেন থ্যালামাস এনক্লোজিং ম্যাচিওর ওভারি, অর্থাৎ থ্যালামাসটা পরিবর্তিত হয়ে কিন্তু এই অ্যাপেলটা অর্থাৎ আপেলটা গঠিত হয়। এরপর আমরা দেখব পার্থেনোকার্পিক ফ্রুট অর্থাৎ সিডলেস ফ্রুট কাকে বলে। ফ্রুট হুইচ আর ফর্মড উইথাউট ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক ছাড়াই যে বীজহীন ফল উৎপন্ন হয় তাকে বলা হয় পার্থেনোকার্পিক ফল বা বীজবিহীন ফল, যেমন হচ্ছে ব্যানানা বা কলা। ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি এগ্রিগেট ফ্রুট। তাহলে এগ্রিগেট ফ্রুট কাকে বলা হয়? ডেভেলপ ফ্রম দ্য মাল্টিকার্পেলারি অ্যাপোকার্পাস ওভারি। মাল্টিকার্পেলারি মানে অনেকগুলো কার্পেল মিলিত হয়ে যখন অ্যাপোকার্পাস অর্থাৎ মুক্ত যে কার্পেলগুলো আছে সেরকম যুক্ত ডিম্বাশয়টা যখন পরিবর্তিত হয়ে যে ফল তৈরি করে তাকে বলা হচ্ছে এগ্রিগেট ফ্রুট। যেমন উদাহরণ হচ্ছে কাস্টার্ড অ্যাপেল বা যেটাকে বলা হয় আতা। তো টাইপস অফ ফ্রুটগুলো আমরা যদি দেখি সেখানে দেখব যে সিম্পল ফ্রুট অর্থাৎ সরল ফল, একটা হচ্ছে এগ্রিগেট ফ্রুট এবং আরেকটা হচ্ছে কম্পোজিট ফ্রুট। ঠিক আছে। যার মধ্যে এই সিম্পল ফ্রুট যেটা, সেটা হচ্ছে কেবলমাত্র একটা ডিম্বাশয় পরিবর্তিত হয়ে যখন ফল তৈরি করে তখন তাকে বলা হয় সিম্পল ফ্রুট। এগ্রিগেট ফ্রুট মানে দেখলাম যে অনেকগুলো কার্পেলযুক্ত ওভারি যখন পরিবর্তিত হয়ে যে ফলটা তৈরি করে তাকে বলা হচ্ছে এগ্রিগেট ফ্রুট। আর কম্পোজিট ফ্রুট যেটা, সেটা হচ্ছে কি না গোটা একটা ইনফ্লোরেসেন্স পরিবর্তিত হয়ে যখন যে ফলটা তৈরি করছে তখন তাকে বলা হচ্ছে কম্পোজিট। তাহলে আমাদের কোয়েশ্চেনটাতে কি ছিল যে ইন সাম প্ল্যান্ট থ্যালামাস কন্ট্রিবিউটস টু ফ্রুট ফর্মেশন, অর্থাৎ থ্যালামাসটা যখন ফল গঠন করতে সাহায্য করছে তখন তাকে বলা হচ্ছে ফলস ফ্রুট। ঠিক আছে। এটার আনসার হয়ে যাবে ফলস ফ্রুট। তোমরা একটু দাগ দিয়ে নিও। ঠিক আছে। কারণ এটা শুধুমাত্র ওভারিটা পরিবর্তিত হয়ে ফলটা গঠিত হচ্ছে না, এখানে থ্যালামাসটা সাহায্য করছে, তাই একে বলা হচ্ছে ফলস ফ্রুট। বোঝা গেছে? অর্থাৎ অপ্রকৃত ফল। বাকিগুলো তো কাকে বলে সেটা আমরা দেখলাম। বেশ, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসি। দ্য টার্ম নিউক্লিন ফর দ্য জেনেটিক মেটেরিয়াল ওয়াজ ইউজড বাই ফ্র্যাঙ্কলিন, মিক্সচার, চারগাফ নাকি মেন্ডেল? তো এখানে আমরা একটু দেখে নিই যে এই সায়েন্টিস্টগুলো অবদান কি। ইন 1869 মিক্সচার নামক বিজ্ঞানী ফার্স্ট রিসার্চ অন ডিএনএ, অর্থাৎ ডিএনএর ওপর প্রথম রিসার্চ করেন মিক্সচার নামক বিজ্ঞানী। তিনি এই ডিএনএটাকে নিউক্লিন নামে প্রথমে ব্যাখ্যা করেছিলেন।
ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেনে এটাই ছিল, আমরা আনসারটা পেয়ে গেলাম। নেক্সট যে সায়েন্টিস্টগুলো ছিল সেই সায়েন্টিস্টগুলো সম্বন্ধে আমরা একটু জেনে নিই। নেক্সট ছিল ফ্রাঙ্কলিন। তো উইলকিন্স অ্যান্ড ফ্রাঙ্কলিন এই দুজন বিজ্ঞানী ডিএনএর যে ডিএনএ স্ট্রাকচার সম্বন্ধে বলার সময় ওনারা এক্স রে ডিফ্র্যাকশন অ্যানালাইসিস করেছিলেন ডিএনএর ওপরে। ঠিক আছে, নেক্সট আসি চারগাভ। বিজ্ঞানী চারগাভ কি করেছিলেন না কেমিক্যাল অ্যানালাইসিস অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ রাসায়নিক মতবাদ দিয়েছিলেন, ডিএনএ সম্পর্কে কেমিক্যাল অ্যানালাইসিস করেছিলেন। তিনি কি বলেছিলেন যে ডিএনএর মধ্যে উপস্থিত যে মোট পিউরিনের পরিমাণ এবং ডিএনএর মধ্যে উপস্থিত মোট পিরিমিডিনের পরিমাণ সমান। অর্থাৎ পিউরিন কাকে বলা হয়, A+G, অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিনের মোট পরিমাণ সমান থায়ামিন এবং সাইটোসিন এর পরিমাণের সমান। ঠিক আছে, এটা বলেছিলেন বিজ্ঞানী চারগাভ। এবং তারপরে ছিল বিজ্ঞানী মেন্ডেলকে তো আমরা জানি, আমরা ক্লাস 10-এও পড়েছি। মেন্ডেলকে বলা হয় বংশগতিবিদ্যার জনক, অর্থাৎ ফাদার অফ মডার্ন জেনেটিক্স। তাহলে দ্য টার্ম নিউক্লিন ফর দ্য জেনেটিক মেটেরিয়াল ওয়াজ ইউজড বাই, এটা কি হয়ে যাবে অপশনগুলোর মধ্যে, অপশন হয়ে যাবে মিক্সচার। এটা তোমরা একটু দাগ দিয়ে নিও। ঠিক আছে, বেশ, এবার আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আমাদের 3 নম্বর কোয়েশ্চেন আছে, ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স ওয়াজ প্রপোজড বাই অপশন এ শাটন অ্যান্ড বোভারি, অপশন বি বেটসন অ্যান্ড পানেট, অপশন সি T.H. মর্গান এবং অপশন ডি বেটসন ওয়াটসন অ্যান্ড ক্রিক। ঠিক আছে, তো এখানে আমাদের আনসারটা যেটা হবে সেটা হচ্ছে শাটন অ্যান্ড বোভেরি এবং বেটসন অ্যান্ড পানেটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওনারা কিন্তু সুইট পি অর্থাৎ মিষ্টি মটর গাছের ওপর তাদের যে দ্বিসংকরায়ন পরীক্ষা করেছিলেন এবং সেখান থেকে তারা মেন্ডেল যে স্বাধীন বিন্যাসের সূত্রটি দিয়েছিলেন সেখানে কিছু ব্যতিক্রম তিনি আর কি বলেন এই বেটসন এবং পানেট, এবং এই ব্যতিক্রমের কারণ হিসেবে কিন্তু তারা কাপলিং এবং রিপালশন নামে দুটি পদ্ধতির কথা উল্লেখ করেন। তো কাপলিং কি, রিপালশন কি এবং অন্যান্য স্বাধীন বিন্যাসের সূত্র তো যদিও তোমরা ক্লাস 10-এ পড়েছিলে, এগুলো সম্বন্ধে আমরা বংশগতির আণবিক ভিত্তি যে চ্যাপ্টারটা আছে সেখানে গিয়ে পড়বো। আপাতত আমরা এটুকু জানলাম, নেক্সট আরও ভালো করে আমরা পরের চ্যাপ্টারে পড়বো, কারণ এখানে যদি এতটা ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু এই ক্লাসটা আর শেষ হবে না আজকে। তো অপশন সি যেটা আছে দেখি, T.H. মর্গান 1910 খ্রিস্টাব্দে ড্রসোফিলা নামক ফলমাছির ওপর পরীক্ষা চালিয়ে লিঙ্কেজ আবিষ্কার করেন। তো লিঙ্কেজ কি সেটাও আমরা ক্লাস 10-এ পড়েছি এবং আবার আমরা এই ক্লাস 12-এ আমরা আরও ওই বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টারটা পড়ার সময় আরও ভালো করে পড়বো। এবং ওয়াটসন এবং ক্রিক, অপশন ডি ওয়াটসন এবং ক্রিক কিন্তু ডিএনএর যে ডবল হেলিক্যাল স্ট্রাকচার অর্থাৎ দ্বিতন্ত্রী গঠন সম্বন্ধে ব্যাখ্যা দেন এই ওয়াটসন এবং ক্রিক। ঠিক আছে, তাহলে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স অর্থাৎ বংশগতিতে এই ক্রোমোজোমাল থিওরি সম্পর্কে ব্যাখ্যা করেছিলেন কিন্তু এই শাটন এবং বোভেরি নামক এই দুজন বিজ্ঞানী। ঠিক আছে, তাহলে তোমরা এটা একটু মার্ক করে নিও। নেক্সট কোয়েশ্চেন, phycoerythrin is the major pigment in red algae, blue green algae, green algae নাকি ব্রাউন অ্যালগি। তাহলে phycoerythrin যেটা সেটা কিন্তু আমাদের মেন যে পিগমেন্ট সেটা কোথায় হয়ে যাবে না phycoerythrin হচ্ছে রেড অ্যালগির ক্ষেত্রে। ঠিক আছে, এই যে রেড অ্যালগি বা লোহিত শৈবালের ক্ষেত্রে কিন্তু phycoerythrinটা মেন পিগমেন্ট। এছাড়া আছে ব্লু গ্রিন অ্যালগি যেটা, সেখানে দেখতে পাওয়া যায় ক্লোরোফিল এবং ফাইকোসায়ানিন। ভালো করে মনে রাখবে ফাইকোসায়ানিন। তারপর আছে গ্রিন অ্যালগি যেখানে দেখতে পাওয়া যায় মেনলি ক্লোরোফিল বি, এবং আছে ব্রাউন অ্যালগি যেখানে দেখতে পাওয়া যায় ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি এবং ফিউকোজ্যান্থিন। দেখতে পাওয়া যায় কি না ফিউকোজ্যান্থিন। ওকে, এগুলো সব তোমরা এই কোয়েশ্চেনের সঙ্গে পিডিএফ আকারে পেয়ে যাবে এর আনসারের এক্সপ্লেনেশনগুলো। তো phycoerythrin ইজ দ্য মেজর পিগমেন্ট ইন, এটা হয়ে যাবে আনসার রেড অ্যালগি। তোমরা এটা একটু মার্ক করে নিও। ঠিক আছে, বেশ, নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। ভেজিটেটিভ প্রোপাকিউল ইন অ্যাগেভ ইজ অ্যাজ রাইজোম নাকি বুলবিল নাকি অফসেট নাকি আই, এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো রাইজোম যেটা, রাইজোম মানে কিন্তু হচ্ছে গ্রন্থিকন্দ যেটা বলে, সেটা কোথায় মেনলি দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে আদা, হলুদ এগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরপর আছে বুলবিল। বুলবিলটা কি না, এটা দেখতে পাওয়া যায় হচ্ছে অ্যাগেভের ক্ষেত্রে, এবং যে চুপড়ি আলু আমরা পড়েছি তো সেখানে দেখতে পাওয়া যায় বুলবিল, এবং এটা কি না এক প্রকার বহুকোষী মুকুল আর কি বুলবিলটা।
অফসেট মানে কি, এটা মানে হচ্ছে খর্বধাবক, এবং এটাও হচ্ছে একটা অর্ধ বায়বীয় কাণ্ড। এটা অফসেট বা এটার বাংলা নাম হচ্ছে খর্বধাবক। ঠিক আছে, এর অপশনগুলো কি, মানে এটা কোথায় দেখতে পাওয়া যায় অফসেটটা? এটা দেখতে পাওয়া যায় কচুরিপানা, যেটাকে বলা হচ্ছে একর্নিয়া, এবং টোপাপানা, যেটাকে বলা হচ্ছে পিস্ট্রিয়া। ঠিক আছে, এবং আই যেটা অর্থাৎ চোখ বলে না আলুর চোখ এরকম, তো ওটার ইংলিশ নাম হচ্ছে টিউবার। এটা দেখতে পাওয়া যায় আলুর ক্ষেত্রে। ঠিক আছে, এক একটা পর্ব যেখান থেকে মুকুল উৎপন্ন হয় সেই জিনিসটাকে আই বা টিউবার বলা হয়। তো এখানে আমরা দেখলাম ভেজিটেটিভ প্রোপাকিউল ইন অ্যাগিভ ইজ অ্যাজ, এটা কিন্তু হয়ে যাবে বুলবিল। এটা তোমরা একটু মার্ক করে নিও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে আসি। ইন দ্য পলিনিউক্লিওটাইড চেন অফ ডিএনএ a nitrogenous base is linked to the OH of 2 carbon pentose sugar, 3 carbon pentose sugar, 5 carbon pentose sugar নাকি 1 কার্বন পেন্টোজ সুগার। তাহলে কোন জায়গাটাতে আর কি এই একটা নাইট্রোজেনাস বেস যুক্ত থাকে সেই জিনিসটা আমাদেরকে বলতে বলেছে। তাহলে আমরা একটা নিউক্লিওটাইড, বহু নিউক্লিওটাইড যুক্ত একটা ডিএনএ স্ট্রাকচার একটু আমরা দেখে নিই, তাহলে এই আনসারটা আমরা করতে পারবো। তো দেখো যে এই পুরোটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই পুরোটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। আমরা কি জানি নিউক্লিওটাইড মানে, নিউক্লিওটাইড হচ্ছে একটা নাইট্রোজেন বেস, এই পুরোটা হচ্ছে একটা রাইবোজ সুগার, এবং এটা হচ্ছে ফসফেট। তাহলে আমরা জানি যে নিউক্লিওটাইডটা নাইট্রোজেন বেস, রাইবোজ সুগার এবং ফসফেট নিয়ে গঠিত। ঠিক আছে, আর নিউক্লিওসাইডটা কিন্তু শুধু নাইট্রোজেন বেস আর এই রাইবোজ সুগার এই দুটো নিয়ে গঠিত, সেখানে কিন্তু ফসফেট গ্রুপটা থাকে না। ঠিক আছে, তাহলে দেখো এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, এরকম আরও অনেক নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে কিন্তু একটা ডিএনএ স্ট্রাকচার গঠিত হয়। তাহলে আমাদের কোয়েশ্চেনটা ছিল ইন দ্য পলিনিউক্লিওটাইড চেন, তাহলে এই একটা এরকম অনেকগুলো নিউক্লিওটাইড আছে বলে সেটাকে বলা হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন, এবং ডিএনএটা এরকম অনেকগুলো পলিনিউক্লিওটাইড নিয়েই গঠিত, সেই জন্য বলেছি ইন দ্য পলিনিউক্লিওটাইড চেন অফ ডিএনএ আর নাইট্রোজেনাস বেস, এই যে দেখতে পাচ্ছ নাইট্রোজেনাস বেস ইজ লিঙ্ক টু দ্য ওএইচ অফ, এটা কি কত নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে? দেখো এই রাইবোজ সুগারটা 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার। দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার। ঠিক আছে, তাহলে এই রাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে কিন্তু নাইট্রোজেন বেসটা, এবং 5 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে এই ফসফেট গ্রুপটা। ঠিক আছে, এবং 3 নাম্বার কার্বনের সঙ্গে আর একটা নিউক্লিওটাইড বেস যুক্ত আছে। ঠিক আছে, এটাতেও দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4 এবং 5, এই 5 নাম্বার 5টা কার্বনযুক্ত রাইবোজ সুগার, যার মধ্যে 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে নাইট্রোজেন বেস এবং 5 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে ফসফেট গ্রুপ। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেন যেটা ছিল ইন দ্য পলিনিউক্লিওটাইড চেন অফ ডিএনএ আর নাইট্রোজেনাস বেস ইজ লিঙ্কড টু দ্য ওয়েচ অফ, এটা 1 প্রাইম কার্বন পেন্টোজ সুগার, তার মানে 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত, রাইবোজ সুগারের 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, বোঝা গেছে? এটা তোমরা একটু মার্ক করে নিও। ঠিক আছে, 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। দ্য নাম্বার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স স্টাডিড বাই মেন্ডেল ফর হিজ এক্সপেরিমেন্ট ওয়াজ 14, 4, 2 নাকি 7? আমরা জানি যে কতগুলো কন্ট্রাস্টিং পেয়ার ছিল, মানে 7 জোড়া। ঠিক আছে, দ্য নাম্বার অফ কন্ট্রাস্টিং ক্যারেক্টার স্টাডিড বাই মেন্ডেল ফর হিজ এক্সপেরিমেন্ট ওয়াজ 7। কতগুলো কন্ট্রাস্টিং? 7টা কন্ট্রাস্টিং ক্যারেক্টার ছিল। ঠিক আছে, তো বেশ, এটা তোমরা একটু মার্ক করে নিও, 7 হবে। এবং নেক্সট কোশ্চেনে চলে আসি। অ্যাটাচমেন্ট অফ স্পিন্ডল ফাইবার টু কাইনেটেকার অফ ক্রোমোজোমস বিকাম এভিডেন্ট ইন অ্যানাফেজ, টেলোফেজ, প্রোফেজ নাকি মেটাফেজ? তো অ্যাটাচমেন্ট অফ স্পিন্ডল ফাইবার মানে যে বেম তন্তু, যেটা টু কাইনেটেকার, কাইনেটেকার মানে কোনখানটাকে বলা হয় না, কাইনেটেকার যেটা, সেটা আমি এখানে একটুখানি এঁকে দেখাই ছোট করে, বেশি এখানটা জায়গা নেই। তো এরকম একটা যদি হয়, এইখানটা হচ্ছে কাইনেটেকার, এরকমভাবে এই জায়গাটা। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার যেটা, তার দুপাশে যে চাকতির মতো অংশ থাকে তাকে বলা হচ্ছে কাইনেটেকার। এই কাইনেটেকারের সঙ্গে স্পিন্ডল ফাইবারটা এইভাবে যুক্ত থাকে, এইভাবে। ঠিক আছে, এই দুদিকে অ্যাস্ট্রাল রশ্মি থাকে, দুদিকে সেন্ট্রোজোম থাকে, তো সেখান থেকে এই বেমতন্তুগুলো যুক্ত থাকে।
তো এবং সেটা বিষুব অঞ্চল বরাবর সেটা কিন্তু বিস্তৃত হয়। তো এটা কোন ফেজে দেখতে পাওয়া যায় আমরা জানি, এটা দেখতে পাওয়া যায় মেটাফেজ। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যায় এরকম নিরক্ষীয় অঞ্চলে পরপর সাজানো অবস্থায় থাকে এবং যখন স্পিন্ডল ফাইবারটা কাইনেটিকের সঙ্গে যুক্ত থাকে ক্রোমোজোমে, সেই কন্ডিশনটা, সেই ফেজটাকে বলা হয়, সেই স্টেজটাকে বলা হয় মেটাফেজ। ঠিক আছে, আমরা জানি অ্যানাফেজের সময় এই যে ক্রোমোজোমটা আছে সেটা দুভাগে বিভক্ত হয় এবং দুটো পোলের দিকে সরে যেতে থাকে। ঠিক আছে, টেলোফেজের সময় তো দুটো আলাদা হয়ে যায় এবং সেখানে ক্রোমাটিন তন্তুগুলো আবার নতুন করে রিফর্ম হতে থাকে এবং প্রোফেজের সময় দেখেছি সেগুলো ওই ক্রোমাটিন তন্তু হিসেবেই থাকে, সেখানে ক্রোমোজোম থাকে না। তো এটা আনসার হয়ে যাবে মেটাফেজ। ওকে, এটা তোমরা একটু মার্ক করে নিও, মেটাফেজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসি। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হেল্পস ইন মেনটেনিং দ্য স্ট্রাকচার অফ রাইবোজোম? অপশন এ ম্যাগনেসিয়াম, অপশন বি জিঙ্ক, অপশন সি কপার এবং অপশন ডি হচ্ছে মলিবডেনাম। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হেল্পস ইন মেনটেনিং দ্য স্ট্রাকচার অফ রাইবোজোম, এটার আনসার হয়ে যাবে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এটা একটু তোমরা মার্ক করে নিও। এরপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো কি বলেছে, যে ডিউরিং নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন অর্থাৎ অনাবর্তকার ফটোফসফোরাইলেশনের সময় when electrons are lost from the reaction center at PS2, what is the source which replaces these electrons? অপশন কি আছে, অক্সিজেন, ওয়াটার, CO2 নাকি লাইট? তাহলে আমরা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কি হচ্ছে সেই ব্যাপারটা আমি আগে বলেছি, আজকে আমি আরেকবার বলে দিচ্ছি একটুখানি, তাহলেই তোমরা এই আনসারটা পেয়ে যাবে। এই যে দেখো, আমি বলেছিলাম নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বা জেড স্কিম যেটা, সেখানে কি হয়, PS2 যেটা আছে সেখান থেকে দুটো ইলেকট্রন যাচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেখান থেকে দুটো ইলেকট্রন যাচ্ছে প্লাস্টোকুইনন, সেখান থেকে যাচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোম থেকে যাচ্ছে প্লাস্টোসায়ানিন এবং প্লাস্টোসায়ানিন থেকে দুটো ইলেকট্রন যাচ্ছে PS1-এ। PS1 থেকে দুটো ইলেকট্রন আবার যাচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর এবং সেখান থেকে ফাইনালি যাচ্ছে ফেরেডক্সিন, যেটাকে আমি শর্টে FD করে লিখেছি, যেখানে ফাইনালি NADPH থেকে NADPH2 তৈরি হয় এবং এখানে আমরা দেখেছিলাম সাইটোক্রোমে ADP থেকে তৈরি হচ্ছে ATP। তাহলে এই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে কি কি তৈরি হচ্ছে, ATP এবং NADPH2। বেশ, খুব ভালো কথা। তাহলে এখানে যে এই যে দুটো ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে ইলেকট্রনটা যোগান দিচ্ছে কে? যোগান দিচ্ছে এই যে দেখো ওয়াটার। ঠিক আছে, ওয়াটার। তো এই যে জলটা আছে সেটা বিয়োজিত হয়ে কি কি হচ্ছে না, একটা দুটো হাইড্রোজেন হচ্ছে, দুটো হাইড্রোজেন এই যে 2H+ এবং হচ্ছে অক্সিজেন এবং আর তৈরি হচ্ছে দুটো ইলেকট্রন। এই দুটো ইলেকট্রনটাই কিন্তু এই যখন দুটো ইলেকট্রনটা এদিকে চলে যাচ্ছে তখন এখানে তাহলে ইলেকট্রনের ঘাটতি থেকে যেত, এই দুটো ইলেকট্রনকে যোগান দিয়ে যাচ্ছে কিন্তু এই ওয়াটারের বিশ্লেষণ বা যেটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস। ঠিক আছে, ফটোলাইসিস যেটা হচ্ছে আলোকের উপস্থিতিতে এটা ভেঙে যাচ্ছে, তো জলটা বিয়োজিত হচ্ছে, তো সেটাকে সেই সময় যে দুটো ইলেকট্রন তৈরি হচ্ছে সেই ইলেকট্রনটাই কিন্তু এই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের সময় যে ইলেকট্রনটার ঘাটতি এখানে হওয়া কথা ছিল সেই ইলেকট্রনটার যোগান দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এবার চলে আসি আমাদের কোয়েশ্চেনটাতে। During the non-cyclic photophosphorylation, when electrons are lost from the reaction center at PS2, what is the source which replaces these electrons? তাহলে এটা আমরা দেখলাম হয়ে যাবে আনসার আমাদের ওয়াটার বা জল। তাহলে আজকে আমরা 10টা কোয়েশ্চেন করলাম। এইভাবেই আমরা যেরকম 10টা 11টা করে কোয়েশ্চেন আমরা করি সেইভাবেই আমরা এই MCQগুলো চালিয়ে যাব, যাতে করে তোমাদের আস্তে আস্তে MCQ এর সংখ্যা বাড়বে এবং তোমরা করতে করতে নিজেরাই এইগুলো পরে তোমরা শিখে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এইটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো এবং সেখানে আমাকে তোমাদের কোনো চ্যাপ্টার অন্য কোনো এই যে চ্যাপ্টারগুলো বাদ দিয়ে অন্য কোনো চ্যাপ্টার যদি অসুবিধা হয় সেটাও তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, তো এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই চ্যানেলটা শেয়ার করো, কমেন্ট করে জানিও কীরকম লাগলো এবং যতটা পারো এই চ্যানেলটাকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।